বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে এমন কিছু প্রাণী ছিল যাদের আকার আর শক্তির কথা শুনলে আজও অবাক হতে হয়। কল্পনা করুন, যদি সেই প্রাণীদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দুজন কখনো মুখোমুখি হতো, তাহলে কি ঘটতো? একদিকে সমুদ্রের কিংবদন্তি শিকারী মেগালোডন, এমন এক হাঙর যার কামড়ের শক্তি ছিল এতটাই ভয়ঙ্কর যে একটি তিমির হাড়ও মুহূর্তে চূর্ণ হয়ে যেতে পারত। অন্যদিকে টাইটানোবোয়া, পৃথিবীর ইতিহাসে আবিষ্কৃত সবচেয়ে বড় সাপ, যার বিশাল কুণ্ডলীর চাপ থেকে একবার আটকা পড়লে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। তবে বাস্তবে এই দুই দানব কখনো মুখোমুখি হয়নি, কিন্তু যদি কোনোভাবে তারা একই সময়ে একই জায়গায় শত্রু হিসাবে মুখোমুখি হতো, তাহলে কে জিতত এই অসম্ভব লড়াইয়ে? তো ভিডিওটি শুরু করার আগে কমেন্টে জানিয়ে দিন আপনি কার পক্ষে, মেগালোডন নাকি টাইটানোবোয়া। বন্ধুরা, এই লড়াইটা বোঝার জন্য প্রথমেই আমাদের পরিচিত হতে হবে সমুদ্রের সেই দানবের সঙ্গে, মেগালোডন। কয়েক মিলিয়ন বছর আগে পৃথিবীর মহাসাগরগুলোতে এমন এক শিকারী ঘুরে বেড়াতো যার উপস্থিতি মানেই ছিল আতঙ্ক। বিজ্ঞানীরা যখন প্রথম এর বিশাল দাঁতের জীবাশ্ম খুঁজে পান, তখন তারা বুঝতেই পারেননি ঠিক কতটা ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হয়েছেন, কারণ সেই দাঁতগুলো ছিল প্রায় মানুষের হাতের সমান বড়। পরে সেই দাঁতের ভিত্তিতে যখন এর চোয়ালের মডেল তৈরি করা হয়, তখন দেখা যায় সেই মুখের ভেতরে একসাথে কয়েকজন পূর্ণবয়স্ক মানুষ দাঁড়াতে পারে। বর্তমান গবেষণা অনুযায়ী এর দৈর্ঘ্য প্রায় 18 থেকে 20 মিটার পর্যন্ত হতে পারত এবং ওজন ছিল প্রায় 50 থেকে 70 টনের মধ্যে। তবে মেগালোডনকে কিংবদন্তি বানিয়েছিল শুধু তার আকারই নয়, বরং তার ভয়ঙ্কর চোয়াল। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এর কামড়ের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে আজকের গ্রেট হোয়াইট শার্কের কামড়ের চেয়ে কয়েক গুণ বেশি। আরেকটি অবিশ্বাস্য তথ্য হলো, বিজ্ঞানীরা ধারণা করেন সদ্য জন্ম নেওয়া একটি মেগালোডনের বাচ্চার দৈর্ঘ্যই প্রায় 2 থেকে 4 মিটার হতে পারত। অর্থাৎ জন্মের মুহূর্ত থেকেই এটি অনেক আধুনিক হাঙরের চেয়ে বড় ছিল। শিকারের সময় মেগালোডন শুধু শক্তির উপর নির্ভর করত না, ব্যবহার করত কৌশলও। অনেক গবেষকের মতে এটি প্রায়ই শিকারের শরীরের গুরুত্বপূর্ণ অংশ, যেমন পাখনা বা লেজ লক্ষ্য করে আক্রমণ করত। তবে এত শক্তি, এত আকার এবং এত আধিপত্যের পরও মেগালোডন চিরকাল টিকে থাকতে পারেনি। প্রায় 36 লক্ষ বছর আগে সমুদ্রের পরিবেশ বদলাতে শুরু করে, পৃথিবীর জলবায়ু ঠান্ডা হতে থাকে, অনেক সামুদ্রিক প্রাণীর সংখ্যা কমে যায়, তাই ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় সমুদ্রের এই অপ্রতিরোধ্য রাজা। কিন্তু প্রশ্ন হলো, এমন এক দানবকে চ্যালেঞ্জ করার মতো কোনো প্রাণী কি পৃথিবীতে ছিল? অবিশ্বাস্য হলেও সত্যি, হ্যাঁ ছিল, যাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় সাপ, টাইটানোবোয়া। 2009 সালে কলম্বিয়ার স্রেজন কয়লার খনিতে বিজ্ঞানীরা যখন কিছু বিশাল আকৃতির মেরুদণ্ডের হাড় খুঁজে পান, প্রথমে কেউই বুঝতে পারেননি তারা ঠিক কি আবিষ্কার করেছেন। কিন্তু গবেষণা যত এগোতে থাকে, ততই পরিষ্কার হয়ে যায় এটি কোনো সাধারণ সাপ নয়, বরং এটি ছিল টাইটানোবোয়া। গবেষণা অনুযায়ী টাইটানোবোয়ার দৈর্ঘ্য ছিল প্রায় 42 থেকে 47 ফুট এবং ওজন ছিল প্রায় 1 থেকে 1.5 টন। তবে টাইটানোবোয়ার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল তার শক্তিশালী কুণ্ডলী। টাইটানোবোয়ার কুণ্ডলীর চাপ প্রায় 300 থেকে 400 পিসিআই এর কাছাকাছি পৌঁছাতে পারত, যার তুলনায় আজকের বৃহত্তম অ্যানাকোন্ডার চাপ প্রায় 90 পিসিআই এর আশেপাশে। অনেক মানুষ টাইটানোবোয়াকে জঙ্গলের প্রাণী হিসাবে মনে করলেও বাস্তবে এটি ছিল পানির শিকারী। ঘোলা পানির নিচে প্রায় অদৃশ্য হয়ে অপেক্ষা করত সে, আর শিকার যথেষ্ট কাছে এলেই শুরু হতো আক্রমণ। টাইটানোবোয়ার খাদ্য তালিকাও ছিল বেশ বৈচিত্র্যময়। বড় মাছ, কচ্ছপ, কুমির জাতির প্রাণী, সুযোগ পেলেই সবই ছিল তার সম্ভাব্য শিকার।
আরও অবিশ্বাস্য বিষয় হলো এই দানব বাস করত প্রায় 58 থেকে 60 মিলিয়ন বছর আগে, অর্থাৎ ডাইনোসর বিলুপ্ত হওয়ার কয়েক মিলিয়ন বছর পরে। তখন পৃথিবীর গড় তাপমাত্রা বর্তমানের তুলনায় অনেক বেশি ছিল। বিজ্ঞানীরা মনে করেন সেই উষ্ণ পরিবেশই শীতল রক্তের এই প্রাণীকে এত বিশাল আকার ধারণ করতে সাহায্য করেছিল। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তি কি সমুদ্রের রাজা মেগালডনের বিরুদ্ধে যথেষ্ট হতো? এখন আসল প্রশ্নে আসা যাক। যদি কোনোভাবে সময়ের বাধা ভেঙে মেগালডন আর টাইটানোবোয়া একই জায়গায় মুখোমুখি হতো, তাহলে কে জিতত? প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। বাস্তবে এই দুই প্রাণীর দেখা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ টাইটানোবোয়া পৃথিবীতে বাস করত প্রায় 58 থেকে 60 মিলিয়ন বছর আগে এবং মেগালডন আসে তার বহু কোটি বছর পরে। কিন্তু কল্পনার এই মহালড়াইয়ে আমরা ধরে নিচ্ছি দুইজনই একই সময়ে বেঁচে ছিল। প্রথমে আকারের দিক থেকে তুলনা করা যাক। টাইটানোবোয়া ছিল অবিশ্বাস্য বড় একটি সাপ, কিন্তু মেগালডনের সামনে দাঁড়ালে সেই বিশাল আকারও কিছুটা ছোট মনে হতে পারে। কারণ যেখানে টাইটানোবোয়ার ওজন ছিল প্রায় 1 টন, সেখানে মেগালডনের ওজন পৌঁছে যেত 50 থেকে 70 টন পর্যন্ত। অর্থাৎ ওজনের দিক থেকে মেগালডন অনেক এগিয়ে ছিল। তবে লড়াই শুধু ওজন দিয়ে নির্ধারিত হয় না। টাইটানোবোয়ার সবচেয়ে বড় শক্তি ছিল তার কুণ্ডলী। যদি সে কোনোভাবে প্রতিপক্ষকে শক্তভাবে জড়িয়ে ধরতে পারত, তাহলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠত। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় সমস্যা। মেগালডন ছিল খোলা পানির শিকারী। সে ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে পানির ভেতর ছুটতে পারত। অন্যদিকে টাইটানোবোয়া ছিল হঠাৎ আক্রমণের শিকারী। সে অপেক্ষা করত, লুকিয়ে থাকত, তারপর আঘাত করত। অর্থাৎ যুদ্ধের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা সম্ভবত মেগালডনের হাতেই থাকত। তবে এটাও সত্য, টাইটানোবোয়া কোনো সাধারণ প্রতিপক্ষ ছিল না। যদি সে প্রথম আঘাত করার সুযোগ পেত এবং শরীরের কোনো অংশ শক্তভাবে জড়িয়ে ধরতে পারত, তাহলে মেগালডনকেও কিছু সময়ের জন্য সমস্যায় ফেলতে পারত। কিন্তু সার্বিকভাবে আকার, ওজন, গতি, আক্রমণাত্মক ক্ষমতা এবং পরিবেশগত সুবিধা সবকিছু বিচার করলে পাল্লা ধীরে ধীরে একদিকেই ঝুঁকে পড়ে এবং সেই দিকটি হলো মেগালডনের। কারণ টাইটানোবোয়ার সবচেয়ে বড় অস্ত্র কার্যকর করার সুযোগ পাওয়াটাই ছিল সবচেয়ে কঠিন কাজ। তাই এই কল্পিত মহালড়াইয়ে সম্ভাব্য বিজয়ী মেগালডন। তবে এটা শুধু আমাদের বিশ্লেষণ। তো আপনার মতে কে জিতত? সমুদ্রের রাজা মেগালডন নাকি ইতিহাসের সবচেয়ে বড় সাপ টাইটানোবোয়া? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।